আসসালামু আলাইকুম সবাইকে। তো আশা করি সবাই ভালো আছো। আজকে হচ্ছে আমরা কুইক অনলাইন স্কুলের পক্ষ থেকে এসএসসি রিভিশন কোর্সের এসএসসি কেমিস্ট্রি চ্যাপ্টার 5 এর 3 নম্বর লেকচারে আসছি। তো এই 3 নম্বর লেকচারে আমরা আলোচনা করবো হচ্ছে দ্রবণীয়তা বা সলিউবিলিটি নিয়ে, ঠিক আছে। এবং মাথায় রাখো, তোমাদের এসএসসি পরীক্ষায় এখান থেকে সৃজনশীলে আসার সম্ভাবনাটা বেশি, এই প্রসেসটা, এই প্রক্রিয়াটা। তো এই প্রক্রিয়াটা এতটাই ইম্পর্টেন্ট যে আমি পারলে গত ক্লাসে একটু পরে শেষ করে দিতে পারতাম, বাট আমি তখন ওই ক্লাসে শেষ করাই নাই। আমি তোমাদের এটার জন্য পুরো একটা আলাদা ক্লাস রাখছি। তো সেই আলাদা ক্লাসটাতে যেন আমি ডেডিকেটেডভাবে তোমাদেরকে পড়াইতে পারি দ্রবণীয়তা জিনিসটা কী, বা কীভাবে একটা আয়নিক উপাদান পানির মধ্যে দ্রবীভূত হয়, ঠিক আছে। তো আজকে হচ্ছে তাহলে আমাদের এসএসসি রিভিশন কোর্স এসএসসি কেমিস্ট্রি চ্যাপ্টার 5, এসএসসি কেমিস্ট্রি চ্যাপ্টার 5, ঠিক আছে। চ্যাপ্টার 5 এর কত নম্বর লেকচার? লেকচার 3। তো আমরা আলোচনা করবো যে সলিউবিলিটি বা দ্রবণীয়তা নিয়ে। দেখো, সলিউবিলিটি বা দ্রবণীয়তা জিনিসটা কি? সেটা হচ্ছে যে আমি যদি কি করি, ধরো এটা হচ্ছে পানি, আমি যদি এই পানির মধ্যে আলটিমেটলি সোডিয়াম ক্লোরাইড লবণকে ছাড়ি, এটা লবণ আকারে ছাড়ি, তখন এই সোডিয়াম ক্লোরাইড কি হয়, পানির মধ্যে দ্রবীভূত হয়ে যায় এবং পানির সাথে এটা একেবারে মিশে যায়। তো এই জিনিসটা কিভাবে পসিবল, কিভাবে সম্ভব হইল, সেটা আমরা দেখব। তো সেইটা দেখার আগে আমাদেরকে যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে পানির গাঠনিক সংকেতটা দেখতে হবে। সেইটি গাঠনিক সংকেতটা হচ্ছে H2O, অর্থাৎ দুইটা হাইড্রোজেন এবং একটা অক্সিজেন মিলিত হবে, তারা কি উৎপন্ন করে? পানি উৎপন্ন করে। এবং এইখানে পানির যেই বন্ধনের মাধ্যমে গঠিত, সেটাকে বলা হয় সমযোজী বন্ধন। কেন সেটা সমযোজী বন্ধন একটু ভালোভাবে খেয়াল করলে তোমরা পেয়ে যাবা। দেখো, আমি প্রথমে এই হাইড্রোজেন এবং অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস করি। হাইড্রোজেন এবং অক্সিজেনের কি করব? ইলেকট্রন বিন্যাস। ধরো এটা হচ্ছে হাইড্রোজেন, যার ইলেকট্রন বিন্যাস করলে আমি পাই 1s1, অর্থাৎ তার শেষ কক্ষপথে আলটিমেটলি একটা ইলেকট্রন আছে। তার দ্বিত্বক পূরণের জন্যে তার কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস অর্জন করার জন্য তার আরও একটি ইলেকট্রন দরকার। আর অক্সিজেনের যদি আমরা করি ইলেকট্রন বিন্যাস, তখন অক্সিজেনটা আমরা পাই 1s2, দেন 2s2, দেন 2p6, দেন কি 3s2। কত? আমার 8 লাগবে না, আমি কেন 2p6 দিলাম? আমার এখানে 2p4 আসবে, 2p4। অর্থাৎ আলটিমেটলি এইটার অক্সিজেনের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? তোমার 6টা ইলেকট্রন। যে দেখো 2 নম্বর কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? 6টা ইলেকট্রন। এটা হচ্ছে 8+, প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন আছে, অ্যান্ড এখানে শেষ কক্ষপথে কয়টা আছে তোমার? 1 2 3 4 5 6, এরকম 6টা ইলেকট্রন আছে। তো দেখো, হাইড্রোজেন যদি তার কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায়, হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস কি? এখানে 2+, 2টা প্রোটন, এখানে 2টা ইলেকট্রন। সেটা অর্জন করতে চাইলে তার শেষ কক্ষপথে আর একটি মাত্র ইলেকট্রন দরকার। আর অক্সিজেনের কি দরকার? অক্সিজেনের শেষ কক্ষপথে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জনের জন্য শেষ কক্ষপথে 8টি ইলেকট্রনের দরকার পড়ে। শেষ কক্ষপথে কয়টা দরকার পড়ে? 8টা ইলেকট্রনের দরকার পড়ে। তো এইখানে শেষ কক্ষপথে কি 8টা ইলেকট্রন আছে? না, 6টা আছে। তো তার আরও 2টা ইলেকট্রন দরকার। কিন্তু এদিকে যে হাইড্রোজেন আছে, সেই হাইড্রোজেন যদি তার ইলেকট্রন দান করতে পারবে না। কেন পারবে না? হাইড্রোজেন যদি তার ইলেকট্রনটাকে দান করে দেয়, তাহলে তার শেষ কক্ষপথে কোনো ইলেকট্রন থাকবে না, অ্যান্ড আলটিমেটলি এটা কোনো নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস না। পরমাণুগুলো অণু গঠন করে বা বন্ধন গঠন করে, কি বললাম? পরমাণুগুলো অণু গঠন করে বা বন্ধন গঠন করে কোন উদ্দেশ্যে, কোন লক্ষ্য নিয়ে? যেন সে তার কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে পারে। সো হাইড্রোজেন এখানে একটা ইলেকট্রন দান করে দিয়ে অক্সিজেনকে হেল্প করবে না তার নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে। সো যেটা করবে সেটা হচ্ছে হাইড্রোজেন ইলেকট্রন দান করবে না, কিন্তু হাইড্রোজেনের তো আরও একটা ইলেকট্রন দরকার। বাট সেই ইলেকট্রনটা যে তার দরকার হাইড্রোজেনের, সেটাও অক্সিজেন তাকে দান করবে না।
কারণ অক্সিজেনের আর 2টা ইলেকট্রন দরকার, আর 2টা ইলেকট্রনের তার ঘাটতি আছে, সেই 2টা ইলেকট্রন হইলেই সে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে পারবে। সেই অবস্থায় এখানে অক্সিজেন তার কোনো ইলেকট্রন সে হাইড্রোজেনকে দিয়ে দিবে না, কারণ দিয়ে দিলে তার ইলেকট্রন আরও কমে যাচ্ছে। দ্যাট মিনস এখানে ইলেকট্রন দান বা গ্রহণের যেই টেন্ডেন্সি, ইলেকট্রন দান বা গ্রহণের যে টেন্ডেন্সি, সেই ইলেকট্রন দান বা গ্রহণের টেন্ডেন্সি কারোরই নাই। কেউ ইলেকট্রন এখানে দান করে বা গ্রহণ করে তারা দুইজনই নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে পারবে না, অ্যাচিভ করতে পারবে না। হাইড্রোজেন যদি দান করে তাহলে হাইড্রোজেনের শেষ কক্ষপথে কি থাকে না, নিষ্ক্রিয় গ্যাসের বিন্যাস কাঠামো থাকে না। অক্সিজেন যদি দান করে তাহলে অক্সিজেনের আবার ইলেকট্রন কমে যায়, সেও নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জনের দিকে না গিয়ে বরং উল্টো দিকে যায়। তো সলিউশন কি? যখন কোনো দান বা গ্রহণ ঘটানোর মাধ্যমে বন্ধন গঠিত হওয়াটা পসিবল না, তখন একটা সলিউশন আছে, সেটা হচ্ছে সমযোজী বন্ধন, অর্থাৎ তারা ইলেকট্রনগুলো শেয়ার করবে। এখানের একটা হাইড্রোজেন কি করবে, এখানের একটা হাইড্রোজেন এখানের তোমার একটা অক্সিজেনের সাথে তার যে শেষ কক্ষপথে যে ইলেকট্রন আছে সেটা শেয়ার করে ফেলবে, এবং এই একটা ইলেকট্রন যখন শেয়ার করবে এই হাইড্রোজেন, তখন সেই হাইড্রোজেন এই 2টা ইলেকট্রন এবং এই অক্সিজেন এই 2টা ইলেকট্রনকে শেয়ার করবে। তো তখন এই হাইড্রোজেনের শেষ কক্ষপথে আমরা 2টা ইলেকট্রন পাচ্ছি, খেয়াল করো, এই যে একটা যেটা অক্সিজেন থেকে সে শেয়ার করছে আর তার নিজের একটা, তো সেটা মিলে আমরা তখন বলতে পারি হাইড্রোজেনের শেষ কক্ষপথে হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস অর্জন হয়েছে। তো অক্সিজেনের এখনও হয় নাই, কারণ অক্সিজেনের শেষ কক্ষপথে ইলেকট্রন হচ্ছে 1 2 3 4 5 6 7, 7টা ইলেকট্রন, তার আর একটা, তো তখন সে কী করে আর একটা হাইড্রোজেনের সাথে সে আলটিমেটলি এরকম আরেকটা ইলেকট্রন শেয়ার করে। তো এরকমভাবে আমরা লিখতে পারি, যেটা হচ্ছে অক্সিজেন আর তার দুই দিকে 2টা হাত দিয়ে সে 2টা হাইড্রোজেনকে ধরে রাখছে, যেটাকে আলটিমেটলি আমরা বলি H2O। ঠিক আছে, তাহলে পানি একটি সমযোজী বন্ধন, গঠনটা বুঝছো কিনা একটু কমেন্ট করে জানাও, তারপরে আমি সামনের দিকে আগাবো। পানি একটি সমযোজী বন্ধন, এই গঠনটা বুঝছো কিনা একটু কমেন্ট করে জানাও। ফাহিমা বলতেছে ভাইয়া N2O5 এটা নিয়ে আরেকটু ডিটেলসে বলবেন প্লিজ। দেখো ভাইয়া, তুমি এইটা ডিটেলসে তুমি নিজে নিজেই পারবা যদি হাইব্রিডাইজেশন পড়ো, যেটা তুমি ইন্টারে ওঠার পরপরই ফার্স্ট পেপারে পড়বা। ঠিক আছে, তোমার যেহেতু এখন হাইব্রিডাইজেশন সম্পর্কে কোনো ধারণা নাই, সেহেতু হয়তো তোমাকে আমি বুঝাইতে পারবো না। আর যদি খুব বেশি ইন্টারেস্ট থাকে তাহলে আমাকে একটু নক দিও, আমি তোমাকে হাইব্রিডাইজেশনের 4টা লেকচারই ফ্রি আছে, লেকচারগুলো দিব না, ওই লেকচারগুলো দেখার পরে তুমি নিজে নিজেই বুঝে যাবে। ঠিক আছে, প্রায় 6-7 ঘন্টার লেকচার আছে, ওগুলো দেখলেই বুঝে যাবে। তাহলে এটা হচ্ছে পানির এইভাবে সমযোজী বন্ধন গঠিত হইল। কিন্তু দেখো এখানে একটা ব্যাপার আছে, সমযোজী বন্ধন যখন গঠিত হবে তখনই একটা নতুন একটা ফ্যাক্টর অ্যারাইজ করবে, যে ফ্যাক্টরটাকে বলা হয় তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি। এখন তড়িৎ ঋণাত্মকতা জিনিসটা কি সেটা আগে বোঝাই, খেয়াল করো। এখানে ধরো 2টা ক্লোরিন তারা Cl2 গঠন করছে, 2টা ক্লোরিন তারা Cl2 গঠন করছে, তারা শেষ কক্ষপথে একটা করে ইলেকট্রন শেয়ার করছে, শেয়ার করে তাদের শেষ কক্ষপথ, ধরো এটা 17+ ক্লোরিন, এটা তার শেষ কক্ষপথ, তার শেষ কক্ষপথে ধরো যে 1 2 3 4 5 6 7টা ইলেকট্রন ছিল, সে আরেকটা ক্লোরিনের সাথে সে কী করলো, এটা হচ্ছে আরেকটা ক্লোরিন যার 17টা প্রোটন আছে, সে আরেকটা ইলেকট্রন তার শেয়ার করলো, 1 2 3 4 5 6। এটা হচ্ছে Cl2 এবং এটাও সমযোজী বন্ধনের মাধ্যমে গঠিত হয়েছে, কারণ এখানে অধাতু প্লাস অধাতু, তাদের মধ্যে কি বন্ধন, সমযোজী বন্ধন হবে। এখন এই যে শেয়ারকৃত যেই 2টা ইলেকট্রন আছে ক্লোরিনের মধ্যে, সেই 2টা ইলেকট্রনের প্রতি দুই পাশে 2টা ক্লোরিনের আকর্ষণ শক্তি সেম, তারা দুই পাশে 2টা ইলেকট্রন সেম অ্যামাউন্টে তাদেরকে আকর্ষণ করে, অর্থাৎ এখানে যে 2টা ইলেকট্রন আছে সেই 2টা ইলেকট্রন তাদের যেই জায়গাতে ছিল সেই জায়গাতেই থাকবে, সেইখান থেকে একটু নাড়াচাড়া করবে না, সেখান থেকে কি করবে না, একটু নাড়াচাড়া করবে না। কিন্তু তুমি যদি হাইড্রোজেন আর অক্সিজেনের মধ্যে দেখো, অথবা হাইড্রোজেন আর ক্লোরিনের মধ্যে দেখো, তুমি জিনিসটা ব্যাপারটা একটু চিন্তা করো। হাইড্রোজেন আর ক্লোরিনের মধ্যে দেখাই, ধরো হাইড্রোজেন আর ক্লোরিনের মধ্যে সমযোজী বন্ধন গঠিত হয়েছে, তাহলে হাইড্রোজেন হচ্ছে একটা প্রোটন, তার এখানের একটা ইলেকট্রন, আর এখানে ধরো যে ক্লোরিন। ঠিক আছে, এখানে ধরো যে ক্লোরিন, যারা হচ্ছে তোমার 17টা ইলেকট্রন, 17টা প্রোটন এবং তার এখানে ইলেকট্রন। ধরো ইনিশিয়ালি HCl হাইড্রোজেন এবং ক্লোরিন তারা কি করলো, তারা হচ্ছে একটা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে তারা সমযোজী বন্ধন গঠন করলো। কিন্তু এই যে 2টা শেয়ারকৃত ইলেকট্রন, সেটা তারা যখন শেয়ার করে তখন কন্ট্রাক্ট ছিল যে 2টা ইলেকট্রন তাদের মাঝখানে থাকবে, তারা মাঝখানে রেখে তারা শেয়ার করবে।
কিন্তু তুমি একটা জিনিস চিন্তা করো, এই যে দুইটা শেয়ারকৃত ইলেকট্রন, এই শেয়ারকৃত ইলেকট্রন দুইটাকে এখানে যেহেতু 17টা প্রোটন আছে, তো 17টা প্রোটন একটু বেশি তার দিকে আকর্ষণ করবে, তাই কিনা? এখানে দুইটা ইলেকট্রনকে এইখানে 17টা প্রোটন তার দিকে যতটুকু বলে আকর্ষণ করবে, এখানেও সে ঠিক ততটুকু বলে আকর্ষণ করবে। সো আলটিমেটলি ইলেকট্রনগুলো এই জায়গাটাতে স্থির থাকবে। কিন্তু এখানে কী হবে আলটিমেটলি, এখানে যে দুইটা ইলেকট্রন আছে, সেই দুইটা ইলেকট্রনকে এই 17টা প্রোটন একটু বেশি তার দিকে একটু বেশি আকর্ষণ করবে, আর এখানে যে হাইড্রোজেন আছে তার দিকে একটু কম আকর্ষণ করবে। সো আলটিমেটলি এখানে যে দুইটা ইলেকট্রন আমরা যেটা একেবারে মাঝখানের পয়েন্টে দেখতেছি, তারা মাঝখানের পয়েন্টে থাকবে না, তারা আলটিমেটলি একটা পরমাণুর দিকে সরে যাবে। তারা আলটিমেটলি চলে আসবে ধরো এই জায়গাটাতে, একটা পরমাণুর দিকে সরে আসবে। তো এই যে সমযোজী বন্ধনের, খেয়াল করো তড়িৎ ঋণাত্মকতার ডেফিনেশনটা কি। সমযোজী বন্ধনের শেয়ারকৃত ইলেকট্রনকে, সমযোজী বন্ধনের শেয়ারকৃত ইলেকট্রন দুটিকে নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতাকে বলা হয় তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি। আবার ডেফিনেশনটা বুঝে নাও। ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা ফ্যাক্টরটা তখনই আসবে যখন সেখানে দুইটা যখন সেখানে আলটিমেটলি সমযোজী বন্ধন হয়েছে। যখন সেখানে কি হয়েছে? সমযোজী বন্ধন হয়েছে। যখন সমযোজী বন্ধন গঠিত হবে তখন আমরা দেখলাম যে কিছু কিছু সমযোজী বন্ধনের শেয়ারকৃত ইলেকট্রন দুটা মাঝখানেই থাকবে, তারা নাড়াচাড়া করবে না। কিন্তু কিছু কিছু সমযোজী বন্ধনে আমরা দেখতে পাচ্ছি যে সমযোজী বন্ধনের শেয়ারকৃত দুটি ইলেকট্রনকে কোনো একটি পরমাণু তার নিজের দিকে বেশি আকর্ষণ করতেছে, কোনো একটি পরমাণু তার নিজের দিকে কম আকর্ষণ করতেছে। ফলশ্রুতিতে যেই পরমাণুটা নিজের দিকে বেশি আকর্ষণ করতেছে, ইলেকট্রন দুইটা তার দিকে সরে যাচ্ছে। এবং এই প্রক্রিয়াটাকে, যে সমযোজী বন্ধনের শেয়ারকৃত ইলেকট্রনকে কোনো একটি পরমাণুর তার নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতাকে বলা হয় তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি। ইলেকট্রোনেগেটিভিটির ডেফিনেশন সবাই বুঝছো কিনা কমেন্ট করে জানাও। একজন বলছে ব্লার, এই যে দেখো ভাইয়া একবার 100% ক্লিয়ার, তোমার ফোনে সমস্যা। ঠিক আছে, সো আমি কি বলছি বুঝতে পারছো? সমযোজী বন্ধনের শেয়ারকৃত দুটি ইলেকট্রনকে নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতাকে বলা হয় তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি। ইলেকট্রোনেগেটিভিটি ডেফিনেশন বুঝছো কিনা সবাই কমেন্ট করে জানাও। সমযোজী বন্ধনের শেয়ারকৃত দুটি ইলেকট্রনকে নিজের দিকে, কোনো একটি পরমাণুর তার নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতাকে বলা হয় তড়িৎ ঋণাত্মকতা। এই যে দেখো, দুইটা ক্লোরিনের মধ্যে যদি সমযোজী বন্ধন গঠিত হয়, তখন তাদের যে শেয়ারকৃত যে দুটো ইলেকট্রন, সেই শেয়ারকৃত দুটো ইলেকট্রন তাদের মাঝখানে থাকবে, এখান থেকে একটু নাড়াচাড়া করবে না। কিন্তু একটা হাইড্রোজেন আর একটা ক্লোরিনের মধ্যে যদি সমযোজী বন্ধন গঠিত হয়, তখন এখানে দুইটা ইলেকট্রন দেখো শেয়ার করে তারা মাঝখানে রাখছে, কিন্তু এখানে ক্লোরিনের হচ্ছে ভাই 17টা প্রোটন। সো 17টা প্রোটন দুইটা ইলেকট্রনকে আকর্ষণ করে তার নিজের দিকে নিয়ে যাবে, আর একটা ইলেকট্রন সেটাকে খুব অল্প পরিমাণ আকর্ষণ করবে। তাই তো সত্যি, প্রোটন কি করে? ইলেকট্রনকে আকর্ষণ করে। তো এখানে 17 জন প্রোটন আছে, 17 জন প্রোটন ইলেকট্রনটাকে অবশ্যই তার নিজের দিকে একটু বেশি আকর্ষণ করবে। দ্যাট মিনস সমযোজী বন্ধনের যে ইলেকট্রনগুলো থাকে, সেই ইলেকট্রনগুলো সবসময় মাঝখানে থাকে না, কোনো কোনো সময় কোনো একটি পরমাণুর কাছাকাছি থাকে, কোনো একটি পরমাণু থেকে দূরে থাকে। ধরো এখানে তোমরা এখানে দুইজন ব্যক্তি একটা কিছু এখানে তোমরা শেয়ার করলা, যে আচ্ছা ঠিক আছে আমরা এখানে দুইটা বস্তু শেয়ার করলাম, এবং এখানের বস্তুগুলো হচ্ছে নেগেটিভ, এবং তুমি হচ্ছে এই সাইডে আসো, দেন এই সাইডে, দেন এখানে শেয়ার করছো তোমরা দুইটা জিনিস শেয়ার করে, এটা দুইজনেরই জিনিস। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে এই যে ব্যক্তিটা, সেই ব্যক্তিটার এখানে পজিটিভ চার্জের পরিমাণ বেশি। ধরো এখানে এই ব্যক্তিটার পজিটিভ চার্জের পরিমাণ বেশি, বা এই ব্যক্তিটার পজিটিভিটি বেশি আর এই ব্যক্তিটার পজিটিভিটি কম। তো এটা যেহেতু নেগেটিভ জিনিসগুলো কী ঘটবে? নর্মালি নেগেটিভকে পজিটিভ আকর্ষণ করে। সো এই নেগেটিভ জিনিসগুলো নর্মালি কী হবে? এখান থেকে ডিসপ্লেস ঘটে, মাঝখানে একেবারে দুজনের মাঝখান স্থান থেকে ডিসপ্লেস ঘটে, তারা এই ব্যক্তিটার কাছাকাছি চলে আসবে। কারণ কি? নর্মাল নেগেটিভ জিনিসটাকে পজিটিভ জিনিসটা কী করে? বেশি আকর্ষণ করে। সো আলটিমেটলি প্রথমে যে শেয়ার করছিলাম, যে সমযোজী বন্ধনের শেয়ারকৃত দুটি ইলেকট্রনকে
সমযোজী বন্ধনের শেয়ারকৃত দুটি ইলেকট্রন সেটি মাঝখানে থাকতেছে না সবসময়, সেটি কখনো কি হচ্ছে সমযোজী বন্ধনের শেয়ারকৃত দুটি ইলেকট্রন কোনো একটি পরমাণুর দিকে কাছাকাছি চলে যাচ্ছে এবং কোনো একটি পরমাণু থেকে দূরে সরে যাচ্ছে। এই যে সমযোজী বন্ধনের শেয়ারকৃত ইলেকট্রনকে কোনো একটি পরমাণু নিজের দিকে আকর্ষণ করার যে ক্ষমতা, যে টেন্ডেন্সি, সেটাকে বলা হয় তড়িৎ ঋণাত্মকতা, সেটাকে বলা হয় ইলেকট্রোনেগেটিভিটি, সেটাকে কি বলা হয় ইলেকট্রোনেগেটিভিটি। ঠিক আছে, তাহলে সবাই বুঝতে পারছো? ওকে, তাহলে এখন আমরা এই জিনিসটা বুঝে ফেললাম। তাহলে দেখো এখানে হাইড্রোজেন আর অক্সিজেনের ক্ষেত্রে কি ঘটবে, হাইড্রোজেন আর অক্সিজেনের ক্ষেত্রে কি ঘটবে খেয়াল করো। এখানে হচ্ছে তোমার দেখাই যে এখানে তোমার এটা হচ্ছে ধরো হাইড্রোজেন, হাইড্রোজেনের শেষ কক্ষপথে একটা ইলেকট্রন আছে এবং সে শেয়ার করছে অক্সিজেনের সাথে, তো এটা হচ্ছে অক্সিজেন। এখানে হচ্ছে একটা প্রোটন আছে হাইড্রোজেনের, একটা প্রোটন, অক্সিজেনের হচ্ছে 8টা প্রোটন। একটা, সো এখন কি করবে খেয়াল করো, এটা হচ্ছে হাইড্রোজেন, এটা হচ্ছে অক্সিজেন, এটা হচ্ছে হাইড্রোজেন। সো এখন কি হবে দেখো, তারা এখানে সমযোজী বন্ধন গঠন করছে এবং সমযোজী বন্ধন যখন তারা গঠন করছে তখন দেখো এই যে যে দুইটা ইলেকট্রন আছে না, সেই দুইটা ইলেকট্রন তাদের একেবারে মাঝখানে আছে দেখা যাচ্ছে। কিন্তু আদৌ কি দুটো ইলেকট্রন মাঝখানে থাকবে? আদৌ দুটো ইলেকট্রন মাঝখানে থাকবে না। কেন না? কারণ এখানে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি বেশি। অক্সিজেনের এখানে 8টা প্রোটন আছে, অক্সিজেন এইখানে শেয়ারকৃত দুটি ইলেকট্রনকে তার নিজের দিকে বেশি আকর্ষণ করবে। এখানে শেয়ারকৃত দুটি ইলেকট্রনকে অক্সিজেন তার নিজের দিকে বেশি আকর্ষণ করবে। সো আলটিমেটলি এখানে যে অক্সিজেনের যে ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা সেটি বেশি হওয়ার কারণে এখানে যে ইলেকট্রনগুলো থাকবে সেটা হাইড্রোজেন থেকে দূরে সরে গিয়ে অক্সিজেনের নিউক্লিয়াসের কাছাকাছি থাকবে, অর্থাৎ সেই ইলেকট্রনগুলো এখানে চলে আসবে অক্সিজেনের কাছাকাছি। অর্থাৎ আমরা তখন বলতে পারি যে ভাই হাইড্রোজেন থেকে যেহেতু ইলেকট্রন সরে যাচ্ছে, হাইড্রোজেন থেকে যেহেতু নেগেটিভ সরে যাচ্ছে এবং পুরাটা সরতেছে না, আংশিক সরতেছে, সেই জন্য আমরা তখন বলি এই হাইড্রোজেনটা হয়ে গেছে আংশিক পজিটিভ। এটা দ্বারা ডেল্টা দ্বারা বোঝায় আংশিক, তো এটার উপরে যখন দিব প্লাস সেটা বোঝায় আংশিক পজিটিভ, একেবারে পুরোপুরি পজিটিভ না। আর এখানে যে হাইড্রোজেন আছে সেই হাইড্রোজেনটা আংশিক পজিটিভ হবে। কেন আংশিক পজিটিভ হবে? বা তার থেকে নেগেটিভিটি আংশিক দূরে সরে যাচ্ছে, তার থেকে নেগেটিভ কিছু আংশিক দূরে সরে যাচ্ছে, তার মানে কি সে আংশিক পজিটিভ হচ্ছে। তোমার চরিত্র থেকে নেগেটিভ কিছু, খারাপ কিছু কাজের প্রবণতা চলে যাচ্ছে, মানে কি তুমি কিছুটা ভালো মানুষ হচ্ছ। এবং এখানে অক্সিজেন কী করতেছে? আলটিমেটলি ইলেকট্রন গেইন করতেছে। দেখো এই পাশের হাইড্রোজেন থেকে অক্সিজেন ইলেকট্রন তার নিজের দিকে যাচ্ছে, সো ইলেকট্রন যেহেতু এখানে অক্সিজেনের নিউক্লিয়াসের দিকে যাচ্ছে, সো অক্সিজেনের দিকে কি আসতেছে? নেগেটিভ ইলেকট্রন আসতেছে, সো সে হবে আংশিক নেগেটিভ। বাট সে এখান থেকে হবে একবার আংশিক নেগেটিভ আর এখান থেকে হবে একবার আংশিক নেগেটিভ, সো সেই জন্য অক্সিজেনকে আমরা বলতে পারি সে দুইবার আংশিক নেগেটিভিটি অর্জন করবে। দ্যাট মিনস আমাদের যে পানি সেটা হচ্ছে নর্মালি পোলার যৌগ, সেটার মধ্যে এখানে যে হাইড্রোজেন থাকে, দেন অক্সিজেন থাকে, দেন এখানে হাইড্রোজেন থাকে, হাইড্রোজেনগুলো আংশিক পজিটিভ থাকে আর অক্সিজেনগুলো আংশিক নেগেটিভ অবস্থায় থাকে। এতটুকু সবাই বুঝছো কিনা কমেন্ট করে জানাও। আচ্ছা দেখো এখানে তোমাদের নেট প্রবলেম, আমার সব কিছু ঠিক আছে, তোমরা দেখো। সবাই বুঝছো কিনা কমেন্ট করে জানাও। সবাই বুঝছো কিনা কমেন্ট করে জানাও দেখি।
আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই বুঝছো। দ্যাট মিন্স পানিটা যেটা থাকে সেটা পানিটা হচ্ছে তোমার কি আংশিক নেগেটিভ এবং আংশিক কি পজিটিভ। ফাহিমা তোমার কোশ্চেনটা আবার করো, তোমার কোশ্চেনটা হারাই ফেলছে, পাচ্ছি না। আমি শুধু দেখতে পাচ্ছি তাহলে কি ভাই সমযোজী বন্ধনে একই পরিমাণে দিয়ে যে, তাহলে সমযোজী বন্ধনে একই পরমাণু দিয়ে যে অণুগুলা গঠিত তাদের দুইটা পরমাণুরই তড়িৎ ঋণাত্মকতা সমান হওয়ার কারণে কোনো একটা আংশিক পজিটিভ বা কোনো একটা আংশিক নেগেটিভ ঘটে না। ঠিক আছে, ওকে। তো এখন চিন্তা করে দেখো, এখন এখানে এটা হচ্ছে তাহলে পোলার যৌগ। তাহলে পোলার যৌগ যেটা হয় সেটা হচ্ছে পোলার যৌগ, পোলার দ্রাবককে সে কি হয় তোমার হচ্ছে দ্রবণীয় হয়। এখন কেন দ্রবণীয় হয় একটু ভালোভাবে চিন্তা করো। ধরো এই পুরো পাত্রটা হচ্ছে পানির একটা পাত্র, যেটাতে আমরা পানি রাখছি এবং আমরা দেখবো যে এখানে আমরা সোডিয়াম ক্লোরাইডকেও ফেলবো, এটা হচ্ছে পানি। এবং এখানে যত পানি আছে সকল পানিগুলোর ক্যারেক্টার কি ভাইয়া, এখানে যত পানি আছে সকল পানিগুলোর ক্যারেক্টার কি, তো এদিকে অক্সিজেন, দেন এখানে হাইড্রোজেন, দেন এখানে হাইড্রোজেন। হাইড্রোজেন হচ্ছে আংশিক পজিটিভ, এই হাইড্রোজেন আংশিক পজিটিভ, অক্সিজেন টু আংশিক নেগেটিভ। অথবা এখানে ধরো যে আর একটা পানির অণু আছে, সো এখানে হাইড্রোজেন আছে, দেন এখানে হাইড্রোজেন আছে, এটা হচ্ছে টু আংশিক নেগেটিভ, এটা হচ্ছে আংশিক পজিটিভ, এটা হচ্ছে আংশিক পজিটিভ। এখানে ধরো যে আর একটা হাইড্রোজেন আছে, টু আংশিক নেগেটিভ, এটা হাইড্রোজেনটা আংশিক পজিটিভ, এই হাইড্রোজেনটা আংশিক পজিটিভ। এখানে ধরো যে আর একটা অক্সিজেন আছে, এখানে ধরো যে হাইড্রোজেন আছে, দেন হাইড্রোজেন আছে, এটা হচ্ছে আংশিক পজিটিভ, দেন এটা হচ্ছে টু আংশিক নেগেটিভ। এখানে ধরো যার একটা আছে, এটা হচ্ছে টু আংশিক নেগেটিভ, দেন হচ্ছে হাইড্রোজেন, এটা হচ্ছে হাইড্রোজেন, এটা হচ্ছে আংশিক পজিটিভ, এটা হচ্ছে আংশিক পজিটিভ। ঠিক আছে, ওকে। তো এখন আমরা সোডিয়াম ক্লোরাইডকে এখানে ছাড়বো। আর সোডিয়াম ক্লোরাইড হচ্ছে একটা আয়নিক যৌগ। তোমরা দেখছো সোডিয়াম ক্লোরাইড হচ্ছে আয়নিক যৌগ। গত ক্লাসে যখন গঠন পড়াই তখন দেখাচ্ছিলাম সোডিয়াম ক্লোরাইড ইনিশিয়ালি Na+ হিসেবে ছিল এবং Cl- হিসেবে ছিল, তারপরে তারা সংযুক্ত হয়েছে। বাট তাদের কোর কম্পোনেন্ট হচ্ছে Na+ এবং Cl-, অর্থাৎ আয়নিক যৌগগুলোকে আয়নে বিশ্লিষ্ট করা যায়। এদের মধ্যে একটা হচ্ছে Na+, একটা হচ্ছে কি Cl-। ঠিক আছে, এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমরা যখন সেখানে আলটিমেটলি কি করব, যখন সেখানে সোডিয়াম আয়নটাকে পাঠাবো, ধরো সোডিয়াম আয়নটাকে পাঠাইলাম এখানে, আমি সোডিয়াম আয়নটাকে পাঠাইলাম এখানে, সোডিয়াম আয়নটা আসলো Na+ হিসেবে, আর এখানে আমি Cl- পাঠাইলাম এই পর, Cl- আসলো এদিকে। যখন এখানে সোডিয়াম Na+টা আসবে আর যখন এদিকে Cl- আসবে, দুইটা আয়ন আসবে, তখন আলটিমেটলি কি হবে, এই যে যে সোডিয়াম আয়নটা আছে সেই সোডিয়াম আয়নটা দেখো কি পজিটিভ, আর এই Cl- কি নেগেটিভ, এবং আমরা জানি পজিটিভ কি করে, নেগেটিভকে আকর্ষণ করে। সো আলটিমেটলি কি হবে, এখানে যে সোডিয়ামের যে পজিটিভ আছে, যেহেতু এটা পজিটিভ থাকার কারণে পানির যে ঋণাত্মক পোরশনগুলো, সেই ঋণাত্মক পোরশনগুলো এই সোডিয়ামকে ঘিরে ধরবে। দেখো পানির ঋণাত্মক পোরশন কোনটা, অক্সিজেনকে আংশিক ঋণাত্মক আছে। সো এই বরাবর তোমার এখানে যে পানির অণুগুলো আছে সেই পানির অণুগুলো কি করবে, এইখানের যে সোডিয়াম আয়নটাকে আছে, পজিটিভ যেটাকে আছে, সেটাকে হচ্ছে চারপাশ থেকে ঘিরে ধরবে। অর্থাৎ ব্যাপারটা হয়ে যাবে এরকম, অক্সিজেনটা কাছাকাছি থাকবে এরকমভাবে, এটাকে হাইড্রোজেন, দেন এটা হাইড্রোজেন। খেয়াল করো, সো এটা হচ্ছে আংশিক পজিটিভ, এটা হচ্ছে আংশিক পজিটিভ, এটা হচ্ছে টু আংশিক নেগেটিভ। সো আংশিক নেগেটিভটা এই সোডিয়ামের দিকে থাকবে, কেননা কারণ এটা নেগেটিভটা পজিটিভটাকে আকর্ষণ করে। সো এখানে আরেকটা পানির অণুকে আমরা পাবো, আমরা টু আংশিক নেগেটিভ। এখানে আরেকটা অণুকে পাবো, হাইড্রোজেন, দেন হাইড্রোজেন, দেন আংশিক পজিটিভ, এটা আংশিক পজিটিভ, এটা হচ্ছে টু আংশিক নেগেটিভ। সো এখানে পানির ঋণাত্মক পোরশনটা এটাকে চারদিক থেকে কি করবে, তোমার ঘিরে ধরবে। কেন ঘিরে ধরবে, কারণ ভাই পানির এটা হচ্ছে ঋণাত্মকটা কি করে, ধনাত্মকটাকে আকর্ষণ করে, সেটাই স্বাভাবিক। আর এখানে যেটা হবে, এটা যেহেতু নেগেটিভ, Cl- যেহেতু নেগেটিভ, সেটাকে কি করবে, পানির পজিটিভ যত পোল আছে সেই পজিটিভ পোলটা সেটাকে ঘিরে ধরবে। পজিটিভ পোলটা কি করবে, পজিটিভ পোলটা এটাকে ঘিরে ধরবে। সো আলটিমেটলি এখন যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে, খেয়াল করো ভালোভাবে,
যে পানির পজিটিভ পোল কি হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেনগুলো নর্মাল এটা হচ্ছে অক্সিজেন, দেন এই হাইড্রোজেনগুলো এই ক্লোরিনের কাছাকাছি থাকবে, কারণ কি হাইড্রোজেনগুলো হচ্ছে আংশিক পজিটিভ, এটা আংশিক নেগেটিভ। সো এই হাইড্রোজেনগুলো এটা যেটা আংশিক পজিটিভ, এটা নেগেটিভকে কি করে তোমার আকর্ষণ করে। খেয়াল করো এখানে কী হবে আলটিমেটলি, এখানে যে হাইড্রোজেনগুলো আছে, হাইড্রোজেনের যে ইয়াগুলো আছে সেগুলো কী করবে, এটাকে তোমার ঘিরে ধরবে, আর এই আংশিক নেগেটিভগুলো এদিকে থেকে যাবে। সো এদিকে একটা এদিকে অক্সিজেন, এদিকে অক্সিজেন, সো এটা হাইড্রোজেন আংশিক পজিটিভ, হাইড্রোজেন আংশিক পজিটিভ টু আংশিক নেগেটিভ। তাহলে সবাই বুঝতে পারছো, তখন এখন যেটা হবে সেটা হচ্ছে তার মানে কি হলো, দ্রবীভূত হওয়া। আমরা যখন বলি একটা পদার্থ পানির মধ্যে বা অন্য কোনো জায়গায় দ্রবীভূত হয়েছে, তার মানে সেই পদার্থটা ওই পানির অণুগুলার মধ্যে ঢুকে গেছে, ওই পানিগুলো অণুগুলার ইন্টারমলিকুলার স্পেসে ঢুকে গেছে। সো আলটিমেটলি এটার নামে হচ্ছে দ্রবণীয় হওয়া, যে এখানে যে সোডিয়াম আয়নটা, সেই সোডিয়াম আয়নটা কী করছে, পানির অণুগুলোর তোমার ভিতরে ঢুকে গেছে, এবং এখানে সিএল মাইনাসটা কী করছে, পানির অণুগুলোর ভিতরে ঢুকে গেছে, এবং এইটার নামে হচ্ছে দ্রবণীয়তা। এইভাবেই সোডিয়াম ক্লোরাইড পানিতে দ্রবণীয় হয়। তাহলে তোমরা সবাই বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাও, যে সবাই বুঝতে পারছো কিনা, আমি আরেকবার রিভিউ দিব, সবাই বুঝতে পারছো কিনা কমেন্ট করে জানাও। সবাই বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাও। তাইলে সবাই আশা করি বুঝতে পারছো কী কাহিনীটা ঘটে, পানিটা কীভাবে দ্রবীভূত হয়। তাহলে কীভাবে তোমাদের লিখতে হবে বুঝতে পারছো। তুমি প্রথমে কি লিখবা, দেখো প্রথমে লিখবা যে পানি একটি পোলার দ্রাবক। কেন পানি পোলার, মানে পোলার জিনিসটা মানে এটার একটা পজিটিভ পোল থাকবে, একটা নেগেটিভ পোল থাকবে। পানি কেন পোলার দ্রাবক, কারণ পানির অণু গঠিত হয়, আমরা জানি পানির অণু গঠিত হয় হাইড্রোজেন এবং অক্সিজেন দ্বারা, এবং হাইড্রোজেন এবং অক্সিজেনের মধ্যে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, এবং হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার তুলনায় কম। সো যখন পানি সমযোজী বন্ধনের মাধ্যমে আবদ্ধ হয় বা গঠিত হয়, তখন পানির অণুর হাইড্রোজেন পরমাণু থেকে হাইড্রোজেন এবং অক্সিজেন পরমাণু যে শেয়ারকৃত ইলেকট্রন, সেই শেয়ারকৃত ইলেকট্রনকে অক্সিজেন তার নিজের দিকে বেশি টেনে নেয়। সেই জন্যে সেখানে অক্সিজেন হয়ে যায় আংশিক ঋণাত্মক এবং হাইড্রোজেন হয়ে যায় আংশিক ধনাত্মক। অর্থাৎ পানির অণুতে বিপরীত চার্জের দুটি পোল থাকে, এই জন্য পানি একটি পোলার দ্রাবক। এবং সেটিতে যখন কোনো একটি আয়নিক যৌগ দেওয়া হয় লাইক সোডিয়াম ক্লোরাইড, তখন সোডিয়াম ক্লোরাইড যাওয়ার পরে সেটি Na+ এবং Cl- আয়ন হিসেবে বিশ্লিষ্ট হয়, এবং সেই Na+কে পানির অণুর, অর্থাৎ এখানে যে আয়নগুলো দেওয়া হয়েছে সেই আয়নগুলোকে পানির অণুর বিপরীত আয়নগুলো ঘিরে ধরে। অর্থাৎ এখানে Na+ সেটাকে পানির অণুর যে ঋণাত্মক যে প্রান্তগুলো আছে, সেই ঋণাত্মক পোলগুলো, ঋণাত্মক প্রান্তগুলো বা ঋণাত্মক অক্সিজেনের প্রান্তগুলো সেটাকে চারপাশ থেকে ঘিরে ধরে, এবং যে Cl- আছে সেই Cl- চারপাশ থেকে ধনাত্মক পোল ঘিরে ধরে। এভাবেই সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন পানির অণুর মধ্যবর্তী ইন্টারমলিকুলার স্পেসে ঢুকে যায়, বা আন্তঃআণবিক যে দূরত্ব থাকে সেই আন্তঃআণবিক ফাঁকা স্থানে ঢুকে যায়, এবং তখনই আমরা বলি যে এখানে সোডিয়াম ক্লোরাইড পানিতে দ্রবীভূত হয়েছে।
ঠিক আছে, এইভাবেই সোডিয়াম ক্লোরাইড পানিতে কি হয়, দ্রবীভূত হয়। ঠিক আছে, ওকে। এখান থেকে তোমাদের আরেকটা কোশ্চেন আনসার দিয়ে দিই, অনেক সময় আসতে পারে তোমাদের একটা জৈব যৌগের, যেহেতু কালকে থেকে আমরা জৈব যৌগ শুরু করবো, মানে মোস্ট প্রবাবলি কালকে থেকে কি জৈব যৌগ কি না, মোস্ট প্রবাবলি তাহলে কালকে থেকেই তোমাদের জৈব যৌগ, অথবা আগামীকালকে অফ থাকতে পারে, এরপর দিন জৈব যৌগ। আমি একটু রুটিনটা দেখে নিব। তো জৈব যৌগ যখন শুরু করবো তখন ওইখানে কি একটা কোশ্চেন পাবা যে ভাইয়া অ্যালকোহল পানিতে দ্রবণীয়, অ্যালকোহল কি ভাইয়া পানিতে দ্রবণীয়, কিন্তু ইথার পানিতে দ্রবণীয় না কেন, আচ্ছা, তো অ্যালকোহলের একটু স্ট্রাকচারটা দেখো। অ্যালকোহল আমরা নিলাম, ধরো যে একটা নর্মাল একটা অ্যালকোহল নেই, যেমন CH3OH। আমি অ্যালকোহলের স্ট্রাকচারটা নিলাম CH3OH। আমি একটু ডিফাইন্ড কালার দিই যাতে তোমাদের পাজল না হও তোমরা। এখানে দিলাম CH3OH, এখানে দিলাম কার্বন, এখানে একটা হাইড্রোজেন, না আমি 2 কার্বনের বিশিষ্ট দিই, খেয়াল করো, CH3, দেন এখানে CH2OH। আর ইথারের একটা সংখ্যা যদি আমরা লিখি তাহলে O, দেন এখানে CH3, এখানে CH3। ঠিক আছে, আচ্ছা খেয়াল করো। এখন দেখো এই দিকের যে অক্সিজেন, এই অক্সিজেন এবং এই দিকের যে, এটা হচ্ছে অ্যালকোহল, এটা হচ্ছে ইথার, এটা হচ্ছে ডাইমিথাইল ইথার, এটা হচ্ছে ইথাইল অ্যালকোহল। এই দুইটার মধ্যে কোনটা পানিতে দ্রবণীয় হবে যদি বলা হয়, তাহলে ভাই অ্যালকোহলটা পানিতে দ্রবণীয় হবে। কেন হবে? অ্যালকোহলের স্ট্রাকচারটা একটু আমরা দেখি। অ্যালকোহলের স্ট্রাকচারটা হচ্ছে, এখানে হচ্ছে সি, এখানে হচ্ছে তোমার 3টা হাইড্রোজেন, দেন এখানে হচ্ছে সি, দেন এখানে হচ্ছে 2টা হাইড্রোজেন, দেন এখানে একটা অক্সিজেন, দেন একটা হাইড্রোজেন। আর এখানে যেটা পাবো সেটা হচ্ছে সি, দেন এইচ, দেন এইচ, দেন অক্সিজেন, দেন সি, এইচ, এইচ, এইচ। আচ্ছা, এখন আগে আমরা দেখি যে কোনটা পানিতে দ্রবণীয় হবে। ভাইয়া সেইটাই পানিতে দ্রবণীয় হবে যার মধ্যে ঋণাত্মক এবং ধনাত্মক চার্জ এক্সিস্ট করে। কোনোটার মধ্যে যদি ঋণাত্মক এবং ধনাত্মক চার্জ এক্সিস্ট না করে তাহলে সেটা পানিতে দ্রবণীয় হবে না। কারণ পানিতে দ্রবণীয় হওয়ার জন্য তার চার্জ থাকতে হবে দুই রকম, এবং পানির বিপরীত আয়নগুলো তাদেরকে বিপরীত প্রান্ত পানির মানে তোমার পোলের বিপরীত পোলগুলো তোমার এটাকে অ্যাট্রাক্ট করবে, চারদিক থেকে ঘিরে ধরবে, আলটিমেটলি সেটা দ্রবীভূত হবে। দ্যাট মিনস পানিতে দ্রবীভূত হওয়ার আগে তার শর্তটা হচ্ছে তার নিজের মধ্যে কি পজিটিভ এবং নেগেটিভ যে আয়ন, সেই পজিটিভ এবং নেগেটিভ আয়ন সৃষ্টি হয় কিনা। তো আমরা যদি সেটা একটু দেখি, খেয়াল করো, এই যে দেখো এইদিকের অক্সিজেন এবং এদিকের হাইড্রোজেন, এদিকে যত বন্ধন আছে সকল বন্ধন সমযোজী বন্ধন। এদিকের অক্সিজেন এবং এদিকের হাইড্রোজেনের মধ্যে তড়িৎ ঋণাত্মকতা আছে, এবং তাদের যে ইলেকট্রনগুলো, সেই ইলেকট্রনগুলো এই অক্সিজেনের দিকে কিছুটা শিফট করবে। কেন ভাই? অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা কম। সো অক্সিজেন কি করবে, এখানে যে হাইড্রোজেন আছে সেই হাইড্রোজেন থেকে ইলেকট্রনগুলো তার নিজের দিকে টেনে নিয়ে আসবে। অক্সিজেন হয়ে যাবে আংশিক ঋণাত্মক, হাইড্রোজেন হয়ে যাবে আংশিক ধনাত্মক। কিন্তু এইখানের যে এটা আছে, খেয়াল করো, এখানে যে ইথারের যে কন্ডিশনটা আছে, এখানে কি হবে দেখো, এখানে সে দুই দিক থেকে সমান ফোর্স পাচ্ছে। দেখো এদিকে যে অক্সিজেন আছে সেই অক্সিজেনটাকে, এই অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, সো অক্সিজেন কার্বন থেকে ইলেকট্রন তার নিজের দিকে টেনে নিয়ে আসতে চাইবে, এবং সে নিয়েও আসবে। বাট এখানে যে মেইন কথাটা, সেই মেইন কথাটা হচ্ছে এই দিকের অক্সিজেন এবং কার্বনের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটির যে ডিফারেন্স, তড়িৎ ঋণাত্মকতার যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটা অত্যন্ত কম। কি বললাম? এইদিকে অক্সিজেন এবং কার্বনের মধ্যবর্তী যে ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্স বা তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য, সেই তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য অত্যন্ত কম। দেখো কার্বনের 6টা ইলেকট্রন আছে, 6টা প্রোটন আছে, এখানে কার্বনের 6টা প্রোটন আছে, অক্সিজেনের 8টা প্রোটন আছে। সো অক্সিজেন যতটুকু তার নিজের দিকে ইলেকট্রনটা টানবে, কার্বনও তার দিকে ইলেকট্রনটা মোটামুটি ওই ইয়াতে টানবে। সো মোটামুটি ধরে নেওয়া যায় যে এখানে যে ইলেকট্রনগুলো আছে সেই ইলেকট্রনগুলো অক্সিজেনের দিকে খানিকটা শিফট হবে, খানিকটা শিফট হলে পুরাটা শিফট হবে না। তো খুব বেশি শিফট না হওয়ার কারণে এটা এমন নেগেটিভিটি সে ক্রিয়েট করতে পারবে না যে নেগেটিভিটি দিয়ে সে আলটিমেটলি এখানে দ্রবীভূত হইতে পারবে। সো আলটিমেটলি এখানে ধরে নেওয়া যায় যে এখানে আলটিমেটলি যেটা হবে সেটা হচ্ছে এখানে সেই পজিটিভ পোল এবং নেগেটিভ পোলের সেই সৃষ্টিটা হবে না।
ঠিক আছে, বা পজিটিভ এবং নেগেটিভ পোলের সৃষ্টি হইলেও সেটা এতটা তীব্র না যে সেটা পানিতে দ্রবীভূত হইতে পারবে। আর এখানে যেটা হয় সেটা হচ্ছে এখানে যে অক্সিজেন এবং হাইড্রোজেন আছে, সেই অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যে অক্সিজেনের 8টা প্রোটন, হাইড্রোজেন হচ্ছে 1টা প্রোটন। সো এই 1টা প্রোটন থেকে 8টা প্রোটনের শক্তি 8 গুণ বেশি। সো সেই 2টা ইলেকট্রনকে সে 8 গুণ বেশি শক্তিতে সে তার নিজের দিকে নিয়ে আসবে এবং সে স্ট্রং নেগেটিভ হবে এবং সেটা স্ট্রং আলটিমেটলি কী হবে, তোমার পজিটিভ হবে। যে কারণে এরা যখন পানিতে দৌড়বে তখন দুই পাশে ঋণাত্মক বিপরীত প্রান্তগুলো ধরে এটাকে পানিতে দ্রবীভূত করে ফেলে। সো আলটিমেটলি তখন আমরা বলতে পারি যে অ্যালকোহল পানিতে দ্রবীভূত হয়, ইথার পানিতে দ্রবীভূত হয় না। জৈবযৌগ আমরা সামনের ক্লাস থেকে জৈবযৌগ শুরু করব। দেখো তোমরা এখন আবার বলতেছো কার্বন আর হাইড্রোজেনের মধ্যে হয় না কেন। কার্বন আর হাইড্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স অনেক কম। ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্স অনেক কম। কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি মোস্ট প্রবাবলি 2.5, হাইড্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে 2.1। সো তাদের ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স হচ্ছে 0.4। ঠিক আছে, আর অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে মোস্ট প্রবাবলি 3.1 সামথিং। সো ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্স যদি গ্রেটার দেন 0.5 হয় তখন সেটা পানিতে দ্রবীভূত হওয়ার মতো সে এরকম পজিটিভ নেগেটিভ ক্রিয়েট করতে পারে, অংশ ক্রিয়েট করতে পারে। হাইড্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে 2.1, মোস্ট প্রবাবলি কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে 2.4। সো 2.4 থেকে 2.1 তাদের ইলেকট্রোনেগেটিভিটি যদি ডিফারেন্স দেখি তখন ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্স হচ্ছে 0.4। আমার কি লাগবে, 0.5 থেকে বেশি হওয়া লাগবে, তাহলে সে পানিতে দ্রবীভূত হওয়ার মতো সেরকম চার্জ সে তৈরি করতে পারবে। আবার এখানে যে অক্সিজেন আর হাইড্রোজেন, অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি মোস্ট প্রবাবলি 3.5 বা 3.1 এরকম কিছু একটা, আর হাইড্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি 2.1, অর্থাৎ তাদের ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্স 1। ডিফারেন্স যদি 0.5 থেকে বেশি হয় তাইলে সে পানিতে দ্রবীভূত হওয়ার মতো চার্জ ক্রিয়েট করতে পারবে। তাহলে এখানে 0.5 থেকে বেশি 1, সেই জন্য সে করতে পারবে। ইলেকট্রোনেগেটিভিটি কিন্তু দেখো, ইলেকট্রোনেগেটিভিটি কিন্তু তুমি বাম থেকে যত ডানে যাবা তত বাড়তে থাকবে। খেয়াল করো, আমি বলি, ধরো এটা হচ্ছে পর্যায় সারণী। পর্যায় সারণীর এক দুটা মূল্য দেখো। এটা হচ্ছে ধরো লিথিয়ামের তিনটা প্রোটন, দেন সেটা লিথিয়ামের পর বেরিলিয়াম। খেয়াল করো এটার আকার কি ছোটো হবে না আরেকটু, এখানে 2টা ইলেকট্রন। দেন কি বোরন, দেন কি কার্বন, খেয়াল করো। তো আমরা বাম থেকে যদি ডানে যাই তখন পারমাণবিক আকার কি পায়, হ্রাস পায়। একই পর্যায়ে যদি আমরা বাম থেকে ডানে যাই তাহলে তার পারমাণবিক আকার হ্রাস পায়। পারমাণবিক আকার হ্রাস পায় মানে শেষ কক্ষপথের ইলেকট্রনের প্রতি এখানে যে প্রোটনের, সেই প্রোটনের বা নিউক্লিয়াসের আকর্ষণ কি থাকে, তোমার কম থাকে। এবং তুমি যত বাম থেকে ডানে যাবা এখানে এসে দেখবা যে এখানে শেষ কক্ষপথের ইলেকট্রনের প্রতি আকর্ষণ বেশি থাকবে। কেন বেশি থাকবে? প্রথমত তাদের আকার ছোট হওয়ার কারণে তারা কাছাকাছি আসে, সো আকর্ষণ বেশি। সেকেন্ডলি তাদের এখানে প্রোটন সংখ্যা বেশি এগুলা থেকে। সো যখন এগুলোর সাথে তুমি নর্মালি কী করবা, একটা ইয়াকে বাড়াবা, অন্য আরেকটা ইয়াকে সংযুক্ত করবা, তখন তাদের মধ্যে কী হবে, এই শেষ কক্ষপথের ইলেকট্রনের প্রতি আকর্ষণ, সমযোজী বন্ধনে আবদ্ধকৃত ইলেকট্রনের প্রতি আকর্ষণ তার কি থাকবে, বেশি থাকবে, তাই না? এটাই স্বাভাবিক, যত ছোটো হবে। তো এরকমভাবে বাম থেকে ডানে গেলে তড়িৎ ঋণাত্মকতা বাড়ে, অর্থাৎ তাদের ইলেকট্রনকে নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতা বাড়ে। উপর থেকে নিচে গেলে ইলেকট্রোনেগেটিভিটি কমে। সো এরকমভাবে একটা ইলেকট্রোনেগেটিভিটি স্কেল তৈরি করা হয়েছে, সেই স্কেলে এক একটা ভ্যালু আসছে। তো এরকমভাবে আমরা ভ্যালু বের করার পর আমরা দেখছি যে এটা হচ্ছে লিনাস পাউলিং তৈরি করছেন একজনটি, উনি হচ্ছেন 2বার নোবেল প্রাইজ পাইছেন। সো এটা হচ্ছে হাইড্রোজেন, যার ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে 2.1 মোস্ট প্রবাবলি, কার্বনের হচ্ছে মোস্ট প্রবাবলি 2.5, দেন অক্সিজেনের হচ্ছে মোস্ট প্রবাবলি 3.1, নাইট্রোজেনের হচ্ছে মোস্ট প্রবাবলি 3.5, ফ্লুইনের হচ্ছে মোস্ট প্রবাবলি 3.9, এরকম একটা স্কেল তৈরি করছেন। সো এইটা থেকে আমরা যখন দুইটার মধ্যে সংযুক্ত হবে তখন তাদের ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্স দেখব কত। ডিফারেন্স যদি গ্রেটার দেন 0.5 হয় তখন আমরা বলতে পারি যে তারা আলটিমেটলি পোলার যৌগ, অর্থাৎ তারা পানিতে দ্রবীভূত হবে। জৈব যৌগের ক্লাস শুরু হবে
সামনে থেকে আমাদের কেমিস্ট্রি তাহলে 3টা চ্যাপ্টার শেষ, 3, 4, 5 এই 3টা চ্যাপ্টার শেষ। ঠিক আছে সবার? 0.5 হলেও হবে না, গ্রেটার দেন 0.5 লাগবে। সাজিদ মাহমুদ অর্ণব 0.5 হলেও হবে না, গ্রেটার দেন 0.5 লাগবে। সবাই বুঝছো কিনা কমেন্ট করে জানাও। ঠিক আছে, তাহলে আজকের লেকচার এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং, ভালো থাকো।